বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিকেল ৩টায় শুরু হওয়া গণজামায়াতে যোগ দেবে বিএনপি, এনসিপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমবারের মতো দেশের রাজনৈতিক, অরাজনৈতিক সর্বস্তরের মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে। বেলা ২টায় ঢাকার ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল আসবে উদ্যানে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ অনেকে। বাংলাদেশের ইতিহাসে এরকমটা আসলে কখনো হয়নি। সকল ধর্ম, বর্ণ অথবা রাজনৈতিক, অরাজনৈতিক যত ধরনের মানুষ বা ব্যক্তিবর্গ আছে সবাই এই এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তো আমরা আশা করছি যে মোটামুটি ৩০ লক্ষ বা তার অধিক মানুষ হওয়ার আশা আমরা ব্যক্ত করছি। ফোকাস করব আমাদের স্টেজ এবং স্টেজের আশপাশের জায়গাটা। আর আমরা সবাইকে যারা আসবে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে সবাই যেন এই মন মানসিকতা নিয়ে আসে যে সে নিজেই এই প্রোগ্রামের একজন ভলান্টিয়ার, সে নিজেই হচ্ছে এই প্রোগ্রাম। আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, বিকেল ৩টার সময় এই যে সমাবেশ সেটি হওয়ার কথা থাকলেও আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ কিন্তু এরই মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং মূল যেই প্যান্ডেলটি রয়েছে সেটির প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ে। এবং আমরা যেমনটা এখানকার যারা এসছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে বলা যায় যে অনেকটা মধ্যরাত থেকেই অনেকে এখানে রাত্রিও অবস্থান করছেন, তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন। মূলত যারা ঢাকার বাইরে থেকে আসা তারাই সকালে এবং অনেকে রাতে এখানে চলে এসেছেন এবং যেহেতু মূল অনুষ্ঠানটি বেলা ৩টা থেকে শুরু হবে এবং ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই সমাবেশ স্থলে অনেকেই আসবেন। যেহেতু এই অনুষ্ঠানটি কিন্তু কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটি কিন্তু অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হবেন শুধুমাত্র ফিলিস্তিনে যারা আছেন তাদের প্রতি সংহতি জানানোর জন্য এবং এই যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা বন্ধের জন্য মূলত এই যে মার্চ ফর গাজা যেই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে মূলত তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজধানী শহর দেশের বিভিন্ন জায়গা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ কিন্তু আজ আস্তে আস্তে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রকমের প্ল্যাকার্ড এবং মিছিল সহ তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে সকলেই যাতে অবস্থান নিতে পারেন সেই জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য আমরা দেখেছি যে পুলিশ ছাড়াও সেনাবাহিনী এবং অনেকেই যারা আছেন সাদা পোশাকে তারা কিন্তু চারপাশে অবস্থান করছেন। পুরো অনুষ্ঠানটি সমাবেশটি মার্চ ফর গাজা যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে সেটি যাতে নির্বিঘ্নে করা যেতে পারে সেজন্যই মূলত এই ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যেমনটি বলছিলাম যে মধ্যরাত থেকে শুরু করে সকাল থেকেই কিন্তু দলে দলে মানুষজন এখানে আসা শুরু করেছে এবং যেহেতু এটি একটি অরাজনৈতিক কর্মসূচি যার ফলে সাধারণ মানুষ যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে নিজ নিজ জায়গা থেকে শুধু যে মাত্র কোনো ব্যানারে তা কিন্তু আমরা দেখেছি নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে এখানে আসা শুরু করে। সব মিলে বলা যায় যে বিকেল ৩টার সময় যে কর্মসূচি তার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে এই মাঠে শেষ করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর জন্য এরই মধ্যেই সোহরাওয়ার্দী মাঠে এসে উপস্থিত হতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এদিকে শুক্রবারও গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট সহ জিহাদের ঘোষণা দেয় ইসলামী দলগুলো। জানায় আজকের মার্চ ফর গাজা সফল করার আহ্বান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ। বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে এই সমাবেশের আয়োজন করে যুব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নেতারা বলেন, ইসরায়েলি পণ্য যারা ব্যবহার করবেন তারা দেশটির দোসর হিসেবে চিহ্নিত হবে। যুদ্ধ বন্ধ না হলে জিহাদ করার ঘোষণাও দেন তারা।
বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। পরে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিজয়নগর হয়ে আবারও উত্তর গেটে এসে শেষ হয়। ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘকে গণতান্ত্রিক পুনর্গঠন করার দাবি জানিয়েছে বিপ্লবী যুব সংহতি। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁয়ে জুমার নামাজের পর বিক্ষোভ করেন মুসল্লিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আহলে হাদিস ও যুব সংঘ। জুমার নামাজ শেষে নগরীর 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর 0 পয়েন্ট সোনাদিঘির মোড় হয়ে আবারও 0 পয়েন্টে এসে শেষ হয়। এই মুসলিমদের প্রতি যে অত্যাচার চলছে, যে অন্যায় চলছে, যেন সেই অন্যায়গুলোকে, অবিচারগুলোকে পুরো মুসলিম বিশ্বের লোকজন একত্র হয়ে তার একটা ভালো প্রতিরোধ করা যায়। মুসলিম রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, তারা শুধু নীরবভাবে ভূমিকা পালন করতেছে দর্শকের মতো। আমরা তাদেরকে আহ্বান করব যেন তারা সবাই এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা করে। এছাড়াও বিক্ষোভ হয়েছে জামালপুর, নওগাঁ, লক্ষ্মীপুর, যশোর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। গণহত্যা বন্ধসহ শনিবার মার্চ ফর গাজা সফল করার আহ্বান জানায় মুসল্লিরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নানা দপ্তরে 4,73,000-এর মতো পদ খালি থাকলেও পূরণে কার্যকর কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় নবম থেকে 12তম গ্রেড পর্যন্ত 1,72,000 শূন্য পদের তথ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অগ্রাধিকার ভিত্তিতে এসব পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সরকারি চাকরিতে নিয়োগের দীর্ঘসূত্রিতায় প্রার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের। যে কোনো চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে 2 থেকে 3 বছর। একটা বিসিএস এর পিরিয়ড কমপ্লিট করার জন্য প্রায় 3 বছর আমাদের অপেক্ষা করতে হয়। যতগুলো ব্যারিয়ার আছে সবগুলো রিকভার করে যেন খুব দ্রুত এই চাকরি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত 1 দশক ধরে দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে। অথচ সরকারি দপ্তরগুলোতে পদ খালি 4,73,000-এর মতো। এসব শূন্য পদে নিয়োগের জন্য নেই কার্যকর উদ্যোগ। এ অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদের তথ্য চেয়ে মার্চে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন পর্যন্ত নবম থেকে 12তম গ্রেডে 1,72,000 শূন্য পদের তথ্য এসেছে। ধাপে ধাপে এসব পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সবাইকে চিঠি দিয়েছি, টাইমলাইন দিয়েছি। এর মধ্যে আমরা পুরো শূন্য পদের অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব। অ্যাকচুয়াল ফিগারটা পাওয়ার পরে জনগণের যে চাহিদা, সেই হিসেবে সরকার একটা বড় অংশ নিয়োগে যাচ্ছে এবং অলরেডি পিএসসি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ চালু রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সার্কুলার হতে থাকবে এবং যারা অ্যাপ্লিক্যান্ট তারা আবেদন করতে থাকবে। যেই ক্ষেত্রে যেই সেকশনে বা যেই সেক্টরে নিয়োগ দেওয়া হবে সেটা খুব সবাই মিলে সেখানে নজরদারি করে সুচারুরূপে সেই কাজটা সম্পন্ন করা। এদিকে একটি বিসিএস 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটি দ্রুত বাস্তবায়নের আহ্বান চাকরি প্রার্থীদের। বেকারত্ব দূর করতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, সেই সঙ্গে বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর তরুণদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ 6 মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। গভর্নর জানান, বিদেশে কোথায় কার কী পরিমাণ সম্পদ আছে তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে।
বিদেশি সংস্থার সাথে কাজ চলমান রয়েছে। দেশের রেমিটেন্স 26 থেকে 27% বেড়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি মুদ্রা রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাত স্বস্তির মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি কমলেও সন্তোষজনক নয় জানিয়ে তা আরও কমানোর চেষ্টা চলছে বলে জানান গভর্নর। কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রাপ্ত সম্মান ও আহতদের পুনর্বাসনে সরকার শতভাগ সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর কবি ফরহাদ মজহারের মন্তব্য, দেশে গণতন্ত্র ফেরাতে জনগণের ক্ষমতায়ন জরুরি। শুক্রবার মিরপুরে এক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাগ্রত রাখা ও পরবর্তী ক্ষতপূরণের তাগিদে গণমানুষের জাগ্রত জুলাই অনুষ্ঠান। জাতির সাহসী সন্তানদের স্মরণ করার পাশাপাশি তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়। শুক্রবার শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজনে ছিল জুলাই গ্রাফিতি, আন্দোলনের পেপার কাট সহ অসহায়দের জন্য মেডিকেল ক্যাম্প। অনুষ্ঠানে সন্তান হারানোর দুঃসহ স্মৃতি তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার। এখনো বর্তমানে প্রতি মাসে 10 দিন 15 দিন আমি হসপিটালের বেডে থাকি। ফোন দিল, তুমি ঘরে আসো, তানহার গুলি লাগছে। আমার মেয়ের নাম মেহরুন্নেসা তানহা, ডাকলাম তানহা। দৌড়ে উপরে উঠলাম, উঠে দেখি যে আমার মেয়েটা রক্তাক্ত অবস্থা করে আছে, দেওয়ালের মধ্যে মাথা দিয়ে ঘরের মধ্যে। এ সময় রাষ্ট্র গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা তুলে ধরেন কবি ফরহাদ মজহার। বলেন, রাষ্ট্রের কাছে জনগণের ক্ষমতায়ন চেয়ে লাভ নেই, এগিয়ে আসতে হবে নিজেদের। জনগণকে যখন কর্তা আকারে নেতৃত্ব দিতে বলি, তখন কিন্তু রাষ্ট্রের কাছে চাইবার নাই, আমাদেরকে কিন্তু করতে হবে। এই যে আমাদেরকে নিজেদের করতে হবে, এই কাজটা যদি আমরা রাষ্ট্রের উপর ছেড়ে দেই, তো সারা জীবন খালি আমরা চাইবো চাইবো চাইবো, কখনো কিন্তু এটা হবে না। জুলাই আন্দোলনে শহীদদের মর্যাদা ও আহতদের পুনর্বাসন নিয়ে আক্ষেপ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বলেন, এ বিষয়ে সরকার শতভাগ সফল হতে পারেনি। আমাদের ইচ্ছা কোনো রকমের কমতি নেই, এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরো করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। বাংলার উদযাপন কোনো ধর্মের উপর নির্ভর করবে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, পয়লা বৈশাখ সহ সব অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে। উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শত সংকট সমস্যার মধ্যেও গ্রীষ্মের তাপদাহে প্রকৃতিতে রঙের বাহার। খরতাপে প্রকৃতি সেজেছে অঞ্জন, মহুয়া, রুদ্রপলাশ, কনকচাপার রঙে। সফেদ কুর্চি, বরুণের সুবাস ছেয়ে আছে নগর প্রান্তিকে। নবপল্লবে সতেজ রঙিন প্রাণ ঋতুবৈচিত্র্যের পালা বদলে দিচ্ছে নতুনের আবাহন। বহু বর্ষজীবী গুল্ম প্রজাতির উদ্ভিদগুলো স্মারক গাছের তালিকায় রেখে সংরক্ষণের তাগিদ গবেষকদের। অঞ্জনের চোখ ধাঁধানো রূপ, নীল বেগুনি গোলাপি বাহারি রঙের ছটা নিয়ে নীলাঞ্জন ফাল্গুন থেকে বৈশাখের শুরুতে নিজেকে মেলে ধরে। রাজধানীর রমনা, বলদা গার্ডেন, স্মৃতিসৌধে এমন গাছ আছে কয়েকটি। এই সময় সৌন্দর্যের ডালি নিয়ে হাজির হয় অঞ্জন। মহুয়ার মাতাল সুবাস ছড়ায় শেষ চৈত্রে। পাহাড়ি এলাকার এই গাছ খুব একটা চোখে পড়ে না। ভেষজ গুণ সমৃদ্ধ এই বহুবর্ষী গাছের উপর নির্ভরশীল বন্যপ্রাণীও। তপ্ত দুপুরেও স্বর্ণালী কনক চাপা দিচ্ছে বৈশাখের আবাহন। দেশে কাঁঠাল চাপার পরিচিতি থাকলেও কনক চাপা খুব বেশি নজরে পড়ে না। অল্প সময়ের জন্য গ্রীষ্মের শুরুতে ফোটে এই ফুল। তপ্ত তাপপ্রবাহে সফেদ কুর্চি সুবাস ছড়ায়। এর মোহনীয় রূপে বৈশাখ হয়ে ওঠে মধুর। দেশীয় বিচিত্র গাছের বর্ণিল ফুলের নির্যাসে রং ও সুগন্ধি তৈরি সম্ভব। কেমিক্যাল বর্ণগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কোনো কোনো ক্ষেত্রে কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার পর্যন্ত প্রমোট করে। সেই ক্ষেত্রে যদি আমরা ন্যাচারাল সোর্স থেকে যদি এই সকল বর্ণিল বৃক্ষগুলোর ফুলগুলো কাজে লাগাতে পারি কমার্শিয়ালি, সেক্ষেত্রে আমাদের রাসায়নিক যেই রং সেটার বিকল্প হতে পারে। এই সময়ে তেলসুর গাছেও ফুল আসে। শতবর্ষজীবী এই গাছ অর্থকরী। উদ্ভিদ গবেষকেরা বলছেন, উঁচু ও বহুবর্ষজীবী গাছ নিয়ে স্মারক গাছের তালিকা করছে সরকার। আমাদের দেশে সবচেয়ে উঁচু বৃক্ষগুলো যেগুলো টেকসই, অর্থাৎ তাদের গঠনশৈলী, তাদের টিম্বার ভ্যালু
তাদের স্থায়িত্বতা এবং ল্যান্ডস্কেপে তাদের সৌন্দর্যতা সব কিছুতে মানানসই, সেগুলোকে স্মারক করা উচিত। চৈত্র বৈশাখের বৃষ্টিহীন সময়টাতে রুদ্র পলাশ ভুলিয়ে দেয় তাপদাহের রুক্ষতা, তাই প্রকৃতির রুদ্ররূপের বিপরীতে তার এই রঙিন আবেদন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে রয়েছে ঐতিহ্যবাহী বৈশাখীর আয়োজন। রমনা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বৈশাখীর আয়োজন রাজধানীতে হচ্ছে, কি ধরনের আয়োজন থাকছে জানাবেন? আজকে থেকে বৈশাখ উৎসব শুরু হয়েছে পাহাড়ে আদিবাসীদের মাঝে, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে, এবং সেই সাথে রাজধানীতে যারা আছেন চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের জাতিগোষ্ঠী, তারা এই শহরে উদযাপন করছেন বৈশাখী উৎসব। বৈশাখীর আমেজ শহরেও লেগেছে। আজকে সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে এই তিন সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ শোভাযাত্রা নিয়ে রমনা পার্কে এসেছে। এখানে তারা দেখে ফুল ভাসাবেন, এবং তারা যেটি বলছেন এই ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুলকে তারা অত্যন্ত পবিত্র বস্তু হিসেবে বিবেচনা করে, এবং এই ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা জাতি তথা বিশ্বের মঙ্গল কামনা করবেন। এবং আপনি জানেন যে এই বৈশাখী উৎসব আজকে থেকে পাহাড়গুলোতে শুরু হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে এটি 15 তারিখ পর্যন্ত চলবে নানা আচার আয়োজনের মধ্য দিয়ে, এবং অত্যন্ত কালারফুল একটি উৎসব এটি আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং যারা এখানে আছেন চাকমা, মারমা, ত্রিপুরা, সবার কাছেই আসলে বৈশাখী মূলত নানান ধরনের উপাচার আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের যে উদযাপন করি, সেই উদযাপনের সময়টাই কিন্তু আসলে এই বিভিন্ন জাতিগোষ্ঠীর আসলে বাংলা নববর্ষের উদযাপনের সময়, এবং এই দুটি সময় কিন্তু আসলে বেশ কাছাকাছি। তাই আর একদিন পরে বাংলা নববর্ষের সাথে পাশাপাশি আসলে বিভিন্ন জাতিগোষ্ঠী বাঙালির যারা আদিবাসী রয়েছে তাদেরও বাংলা নববর্ষ উদযাপনের সময়টি ঘুরে আসে, সেটি বৈশাখী সহ আরও বিভিন্ন নামে রয়েছে। তো আপনি দেখছেন যে এখানে আয়োজন চলছে, ফুল ভাসানোর আয়োজন চলছে, এরপরে আসলে তাদের আরও নানা আয়োজন রয়েছে। সকালে আসলে ফুল ভাসানোর মধ্যে দিয়ে তাদের এই উৎসবটি শুরু হয়। এই উৎসব দেখার জন্য আসলে অনেক মানুষ জড়ো হয়েছেন। আমরা আছি এখানে, তাদের সাথে দেখছি তাদের এই উৎসবে একাত্ম করার চেষ্টা করছি। রমনা এলাকায় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। নববর্ষ উদযাপনে দোকানে দোকানে চলছে হালখাতার প্রস্তুতি। ক্রেতা বিক্রেতার পুরনো পাওনা চুকিয়ে বছরের প্রথম দিন মিষ্টিমুখ করানো হবে। নতুন বর্ষকে স্বাগত জানিয়ে শুরু হবে ক্রেতা বিক্রেতার সম্পর্কে যাত্রা। তাই লাল খাতা কেনার ধুম পড়েছে বরিশালের বাজারে। তবে সময়ের সাথে জৌলুস হারাচ্ছে হালখাতা, গুরুত্ব কমছে লাল খাতার। দুদিন পরেই নববর্ষ, চলছে হালখাতার প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে দোকানপাট। নতুন বাংলা বছরের প্রথম দিন দোকানে দোকানে খোলা হয় নতুন হিসাব, যা হালখাতা নামে পরিচিত। বর্তমানে জৌলুস হারালেও অনেক ব্যবসায়ী এখনও নির্ভর করেন এ পদ্ধতির উপর। নববর্ষ উপলক্ষে বাধায় ঘরগুলোতে চলছে জাবেদা, খতিয়ান, হাতছিটা, চাপটালি, বনবুক ও পাকাটালি খাতা তৈরির কাজ। সাদা কাগজ বাধাই করে লাল শালু কাপড়ের মলাটে মুড়িয়ে তৈরি হচ্ছে মোটা লাল খাতা। কোন কোন খাতে খরচ করলাম এবং দোকান ভাড়া দিলাম, এই ইত্যাদি আর কি, এই জন্য খাতা কিনতে হয় বছরে একবার একটা। হিসাবের পরিসংখ্যানে আমরা বছরের শেষে আমাকে আয় ব্যয়ের হিসাবটা পেয়ে যাই, এই কারণে আমাদের এই হালখাতাটা। আর মানুষ আগমন আসে একটু মিষ্টি মুখ করার জন্য, যদি কারো বাকি থাকে দিয়ে যায়, না থাকলে তো দেয় না, তদুপরিও তারা আসে। বছর জুড়ে চাহিদা থাকলেও নববর্ষের সময় বিক্রি কিছুটা বাড়ে বলছেন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানের বয়স প্রায় 50 বছর, এভাবে আমার বাবা বিক্রি করতো, আমরাও বিক্রি করতেছি। এই খাতা আপনার গিয়া
আমার দোকানে 4000 4500 চলে, আর সমগ্র বরিশালে মিলিয়ে প্রায় 10,000 খাতা বিক্রি হয় পয়লা বৈশাখ উপলক্ষে। শুধু নতুন খাতা খোলা নয়, পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের বিষয়টিও থাকে হালখাতার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। চাঁদপুর, লক্ষ্মীপুর সহ অনেক জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নামছেন জেলেরা। আর এসব মাছের আড়তে গোপনে চলছে বেচাকেনা। মার্চ এপ্রিল 2 মাস মেঘনায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধ অমান্য করে মাছ শিকারে নেমেছে জেলেরা। সাগর নদীতে মিলছে না তেমন ইলিশ, আর বৈশাখকে ঘিরে বাড়ছে ইলিশের দাম। বরগুনার পাথরঘাটায় 1 কেজি ওজনের ইলিশের মন প্রতি বিক্রি হচ্ছে 1,50,000 টাকায়। 1 কেজি 300 গ্রাম সাইজ এই মাছটা বিক্রি হচ্ছে 1,50,000 টাকা। 28,000 ওজন আপনার 300 গ্রাম 350 গ্রাম ওজন। আমাদের ইলিশ মাছ এবছর একটু তুলনামূলক কম পাওয়া গেছে। এর পিছনে নানা রকম কারণ আছে। আমাদের কিছু প্রাকৃতিক কারণ আছে, মানব সৃষ্ট কারণ এখানে আছে। আমাদের জেলেরা এখানে অবৈধ বেশ কিছু জাল ব্যবহার করতেছে, যার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলতেছে। বরিশালেও পাইকারি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1.5 কেজি সাইজের ইলিশের আমদানি নেই মোকামে। ছোট সাইজের ইলিশও ক্রেতার নাগালের বাইরে। বর্তমানে বাজারে এখন দাম চড়া, সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। দাম অনেক বেশি আর সাইজে ছোট সব। লক্ষ্মীপুরের বাজারে ইলিশের সরবরাহ নেই তেমন। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে মাছ শিকার করছেন, আর চড়া দামে গোপনে বিক্রি করছে জেলেরা। ইলিশ মাছ ধরে কিন্তু এগুলোর দাম খুবই চড়া, এগুলো বাজারে উঠে না, এগুলো বাইরে বিক্রি হয়। চাঁদপুরেও নিষেধাজ্ঞার মধ্যে কয়েকটি আড়তে গোপনে চলছে বেচাকেনা। দাম বেশি হয় বৈশাখের আগে ইলিশ কিনতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরে মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের চেয়ে 12.5% বেশি পণ্যবাহী কন্টেইনার রপ্তানি হয়েছে। তবে একই সময়ে আমদানি কমেছে প্রায় 3.5 ভাগ। বন্দর ব্যবহারকারীরা বলছে, নানামুখী জটিলতা কাটিয়ে রপ্তানি স্বাভাবিক হলেও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরে চলতি বছরের মার্চ মাসে কন্টেইনার ভর্তি মোট পণ্য রপ্তানি হয়েছে 68,491 একক, যা গত বছরের একই সময়ের চেয়ে 7,739 একক বেশি। আর আমদানি কমেছে 3,562 একক। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি রপ্তানিতে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। বাণিজ্যিক পণ্যের আমদানি কমায় কিছুটা প্রভাব পড়েছে বলে জানান তারা। এলসির এগেনস্টে যে পণ্য আসার সেগুলি কিন্তু আসছে, পণ্য কমে গেছে কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটার ইম্প্যাক্ট পড়ছে, কারণ হাই ডিউটি আইটেম হচ্ছে এই কমার্শিয়াল ইম্পোর্টগুলি, তো যে কারণে রেভিনিউতেও একটা চাপ আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক নীতি নিয়ে সরকারকে বিশেষভাবে এগোনোর পরামর্শ দিয়েছেন আমদানি রপ্তানিকারকরা। বিশ্ব অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ী বান্ধব নীতির আহ্বান তাদের। উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যিক যে সম্পর্কটা তৈরি করার, তার কিন্তু একটি নতুন মেরুকরণ কিন্তু প্রতিযোগিতা কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশ, আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত, আমাদেরও কিন্তু এখন থেকে সেই প্রস্তুতিটা নেওয়া উচিত। আমদানি রপ্তানির এমন ধারা সামলাতে যথাযথ প্রস্তুতির কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতো তখন আমাদের এতটা ইকুইপড আমরা ছিলাম না। এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। দেশের মোট আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এজন্য বন্দরটির সক্ষমতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।